নমস্কার বন্ধুরা, ডিপস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 পেডাগজিক কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত তত্ত্বের প্রতিষ্ঠা কে করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। গাণিতিক যুক্তির উপর যিনি যিনি তত্ত্বের প্রতিষ্ঠা করেন, ওনার নাম হচ্ছে স্পিয়ারম্যান। খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, কোয়েশ্চেনগুলো অবশ্যই মেমোরিতে ধরে রাখবেন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। বিনে সাইমন প্রবর্তিত প্রকাশিত প্রথম স্কেলের নাম কি? অ্যাথমেটিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স। অ্যাথমেটিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স হলো বিনে সাইমন প্রবর্তিত প্রকাশিত প্রথম স্কেলের নাম। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিনে টার্মিন মেরিল সংরক্ষণ বা সংস্করণ কি অভিক্ষা নামে পরিচিত। এটা সংস্করণ হবে, ঠিক আছে। সংস্করণ কি অভিক্ষা নামে পরিচিত? অবশ্যই মনে রাখবেন ভাষাভিত্তিক অভিক্ষা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মাথায় রাখবেন। বিনে টার্মিন মেরিল সংস্করণ কি অভিক্ষা নামে পরিচিত? সেটা ভাষাভিত্তিক অভিক্ষা নামে পরিচিত। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বহুমুখী পরিবর্তনশীল প্রতিক্রিয়া করার ক্ষমতাকে বুদ্ধি বলেছেন কে? কে বুদ্ধি বলেছেন? তো ঠিক আছে, মনে রাখবেন বহুমুখী পরিবর্তনশীল প্রতিক্রিয়া করার ক্ষমতাকে কে বুদ্ধি বলেছেন। তো বহুমুখী পরিবর্তনশীল প্রতিক্রিয়া করার যে ক্ষমতা, সেটাকে কিন্তু এডওয়ার্ড বুদ্ধি বলে অভিহিত করেছেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্পিয়ারম্যান প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণটির নাম কি? তো স্পিয়ারম্যানের প্রতিষ্ঠিত গাণিতিক যে সমীকরণ, সেটাকে তিনি ট্রেডার্ড সমীকরণ নামে উল্লেখ করেছেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অবশ্যই সেটা মাথায় ধরে রাখবেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিকন এর স্মরণমূলক মডেল কে তৈরি করেন? তো শিকনের বিভিন্ন ধরনের মডেল রয়েছে, তার মধ্যে স্মরণমূলক যে মডেলটা তৈরি করেছিলেন, ওনার নাম হচ্ছে জোরি লোকাস। জোরি লোকাস কিন্তু শিকনের স্মরণমূলক মডেল তৈরি করেছিলেন। ঠিক আছে, নামগুলো অবশ্যই মনে রাখবেন, একটু ইউনিক নাম এবং আমরা কখনো এর আগেই শুনিনি। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই কারণে এই কোয়েশ্চেনগুলো আমার আজকের ভিডিওতে তুলে ধরা। শিকনের স্মরণমূলক মডেল কে তৈরি করেছিলেন? ওনার নাম হচ্ছে জোরি লোকাস। তারপর আমরা 7 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে শিক্ষণের নির্দেশিত মডেলকে তৈরি করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। শিক্ষণের যে নির্দেশিত মডেলটা তৈরি করেছেন, ওনার নাম হচ্ছে কার্ল রজার্স। কার্ল রজার্সের নাম আমরা অনেকেই শুনেছি। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল কে তৈরি করেন? শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেলটি যিনি তৈরি করেছিলেন, ওনার নাম হচ্ছে উইলিয়াম গর্ডন। উইলিয়াম গর্ডন শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেলটি তৈরি করেছিলেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মনোবিজ্ঞানের 2টি শাখা আমরা জানি, কী জানি সেটা জানতে হবে। পরীক্ষামূলক ও প্রয়োগমূলক। ঠিক আছে, অপশনে কিন্তু অনেকগুলো নাম দিয়ে আসতে পারে, তো ভালোভাবে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। পরীক্ষামূলক ও প্রয়োগমূলক হবে মনোবিজ্ঞানের এই 2টি শাখা। তারপর আমরা 10 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে বহির্জগতের পরিপ্রেক্ষিতে যে চাহিদা সৃষ্টি হয় তাকে কী বলা হয়? সেটা আমরা সবাই বলতে পারছি, আবার কেউ বলতে পারছি না। তো অবশ্যই আনসারটা মনে রাখবেন। বহির্জগতের পরিপ্রেক্ষিতে যে চাহিদার ব্যক্তির মধ্যে যে চাহিদা সৃষ্টি হয়, সেটাকে কিন্তু আমরা প্রেরণা বলে থাকি। সেটা কিন্তু বাইরের জগৎ থেকে ব্যক্তির মধ্যে লক্ষ্য করতে পারা যায়। 11 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা আছে শিক্ষণের কোন পর্যায়ে পূর্ব অভিজ্ঞতা সব থেকে বেশি প্রয়োজন? শিক্ষণের কোন পর্যায়ে পূর্ব অভিজ্ঞতা সব থেকে বেশি প্রয়োজন হয়? সেটা কিন্তু মূল্যায়ন পর্যায়ে কিন্তু একজন ব্যক্তির মধ্যে তার অভিজ্ঞতাটা সব থেকে বেশি প্রয়োজন হয়। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন পর্যায়ে শিক্ষণ বিষয়বস্তুর সঙ্গে প্রত্যক্ষ এবং বিস্তারিত যোগাযোগ ঘটে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। কোন পর্যায়ে শিক্ষণ বিষয়বস্তুর সঙ্গে প্রত্যক্ষ এবং বিস্তারিত যোগাযোগ ঘটে? সেটা কিন্তু পেঁয়াজের আত্মীকরণ পর্যায়ে। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে শিক্ষার ক্ষেত্রে কে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কার করেন? শিক্ষার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির যিনি আবিষ্কার করেছিলেন, সেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা হচ্ছে স্পেন্সার কিন্তু শিক্ষার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিটার আবিষ্কার করেছিলেন। তারপর আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রেষণা একজন ব্যক্তির কী ব্যাখ্যা করে? তো আমরা সবাই জানি প্রেষণা কী করে। প্রেষণা কিন্তু তার চাহিদার নাকি তাড়নার? তো অবশ্যই হয়ে যাবে সেটা সঠিক আনসার আচরণের কারণ। প্রেষণা একজন ব্যক্তির কী ব্যাখ্যা করে? সেটা হচ্ছে আচরণের কারণ। ব্যক্তি কীভাবে আচরণ করবে সেই কারণটা কিন্তু ব্যাখ্যা করে দেয় প্রেষণা। সেলফ অক্টালাইজেশনের প্রবক্তাকে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেলফ অক্টালাইজেশনের প্রবক্তা হচ্ছেন আব্রাহাম মাসলো। আমি আজকে এর ভিডিওতে বেশিরভাগই প্রবক্তা কিংবা মডেলটির প্রবক্তা কে, প্রবর্তন কে করেছেন, এই ধরনের কোয়েশ্চেন বেশি দিয়েছি, কেননা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা বিগত বছরে অনেকবার টেটের ক্ষেত্রে দেখতে পেয়েছি এসেছে। ঠিক আছে, বা অনেকগুলো ইউনিক নাম দিয়েও আমি দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে,
আব্রাহাম মাসলো হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের প্রবক্তা। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অর্জিত অভিজ্ঞতা অর্জনের অভাবকে কী নামে চিহ্নিত করা হয়। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। অর্জিত যে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, অর্জন করার যে অভাব, সেটা কী নামে পরিচিত, সেটা কিন্তু বিস্মৃতি নামে পরিচিত। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে একটি শিশুর নতুন নতুন স্থানে ঘুরে বেড়ানো কোন প্রকৃতির সাথে সংযুক্ত। এটা প্রবৃত্তির সাথে সংযুক্ত, মনে রাখবেন। একটি শিশুর নতুন নতুন স্থানে ঘুরে বেড়ানো যে প্রবৃত্তির সাথে সংযুক্ত, সেটা হচ্ছে পরিব্রাজন প্রবণতা। ঠিক আছে। তারপর একটা 18 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আমার কাছে অনেকটাই ইউনিক লেগেছে, তাই আমি এই ভিডিওতে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে এই দুইটা কোয়েশ্চেনই আমি তুলে ধরেছি। অনেকটা ইউনিক এবং এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। অবশ্যই সেটা মনে রাখবেন। বিকাশ কথাটির অর্থ কী? বিকাশ কথাটির অর্থ হলো, এই ধরনের কোয়েশ্চেন এখনও পর্যন্ত আমরা দেখিনি, তবে এবারে ডেটে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই কারণে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি আজকের ভিডিওতে তুলে ধরেছি। বিকাশ কথাটির অর্থ হচ্ছে বিকাশ, ফলাফল সম্পর্কিত পরিবর্তন। ঠিক আছে, ফলাফল সম্পর্কিত পরিবর্তনই হচ্ছে বিকাশ। আর বৃদ্ধি কথাটির অর্থ কি? বৃদ্ধি হচ্ছে পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন। ঠিক আছে, পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তনই হচ্ছে বৃদ্ধি কথার অর্থ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আমরা জানি যে বয়ঃসন্ধিকালকে কি কালকে পীড়ন ও কষ্টের কাল বলেছেন কে? আমরা জর্জঞ্চল কাল দেখতে পেয়েছি। এবার আমরা দেখব পীড়ন ও কষ্টের কাল কাকে বলেছেন। পীড়ন ও কষ্টের কাল কিন্তু বলেছেন স্ট্যানলি হল। কাকে বলেছেন? বয়ঃসন্ধিকালকে। এটাও আমাদের জেনে নিতে হবে। পীড়ন ও কষ্টের কাল কোন সময় কালকে বলা হয়? বয়ঃসন্ধিকালকে। কে বলেছেন? এটাও আমরা জানবো। স্ট্যানলি কিন্তু পীড়ন ও কষ্টের কাল বলেছেন। এটাও কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। স্ট্যানলি বলেছিলেন পীড়ন ও কষ্টের কাল। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্ট্যাগনেশন শব্দটি কোথায় ব্যবহৃত হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, কেননা এটাই অনেকটাই ইম্পর্টেন্ট। এবং বাচ্চারা বর্তমান সময়ে, যেটা আমরা বর্তমান পরিস্থিতির যদি দেখি, তাহলে দেখা যায় যে বাচ্চারা প্রতিনিয়ত স্কুল ছুট হচ্ছে। তো কেন হচ্ছে সেটা কিন্তু, এই যে স্ট্যাগনেশন শব্দটা কোথায় ব্যবহৃত হয়, স্কুল ছেড়ে দেওয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, অর্থাৎ ড্রপ আউট চিলড্রেনদের ক্ষেত্রে এই স্ট্যাগনেশন শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষা কিট বা উপহারের প্রবর্তন কে করেছিলেন। আমরা সবাই জানি যে শিক্ষা কিট বা উপহার কে প্রবর্তন করেছিলেন? জন ডিউই কিন্তু শিক্ষা কিট বা উপহারের প্রবর্তন করেছিলেন। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মনোবিদ্যায় আদিপুরুষ কাকে বলা হয়। তো মনোবিদ্যার আদিপুরুষ যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে এরিস্টটল। ঠিক আছে, এটাও মনে রাখবেন, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সামাজিক গ্যাং এর প্রভাব স্পষ্ট হয় বিকাশের কোন স্তরে। তো সামাজিক গ্যাংয়ের প্রভাব কিন্তু স্পষ্ট হয় কোন স্তরে? সেটা হচ্ছে পরবর্তী বাল্যকালে কিন্তু সামাজিক গ্যাংয়ের প্রভাব একজন ব্যক্তির মধ্যে বৃদ্ধি পেতে থাকে। তারপর 25 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা আছে কোন প্রকারের নির্মিতিবাদ এর অন্তর্ভুক্ত করা হয় পিয়াজেকে আমরা কোন প্রকারের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করি? সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করে থাকি আমরা পিয়াজেকে। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে। একজন ব্যক্তির মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে, সেটা কিন্তু আমরা পরীক্ষা করতে পারি কিসের মাধ্যমে? পেপার এবং পেন্সিলের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তির মধ্যে থেকে আমরা তার পরীক্ষা করার মাধ্যমে তার অসামঞ্জস্যতা চিহ্নিত করতে পারি। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অস্বাভাবিক ব্যক্তিদের মধ্যে কোন পদ্ধতি পরীক্ষার জন্য জরুরি। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেস স্টাডির মাধ্যমে কিন্তু আমরা অস্বাভাবিক যে সমস্ত ব্যক্তি রয়েছে ক্লাসের মধ্যে, শ্রেণীকক্ষে, সেগুলো কিন্তু আমরা বাছাই করতে পারি। এডুকেশন টুডে বইটির লেখককে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এডুকেশন টুডে বইটি যিনি লিখেছেন, ওনার নাম হচ্ছে জন ডিউই কিন্তু এডুকেশন টুডে বইটা লিখেছিলেন। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের বুদ্ধাঙ্ক কত হয়। তো মানসিক প্রতিবন্ধী যে সমস্ত শিশুরা রয়েছে, তাদের বুদ্ধাঙ্ক কিন্তু 70 বা তার কম হয়ে থাকে। আমি আবারও বলছি, 70 বা তার কম যে সমস্ত ছাত্রছাত্রীদের বুদ্ধাঙ্ক রয়েছে, তারা মানসিকভাবে প্রতিবন্ধী। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষণের সাইন্যাপটিক মডেলকে প্রবর্তন করেন। এটাও একটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখবেন, এবং অনেকটাই এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন আমার কাছে লেগেছে, তাই আমি এখানে তুলে ধরেছি। মনে রাখবেন, এটা সঠিক আনসার হবে উইলিয়াম গর্ডন কিন্তু শিক্ষণের সাইন্যাপটিক মডেল এর প্রবর্তক। ঠিক আছে, তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট পেডাগজি কোয়েশ্চেন্স, এবং অনেকটা এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক কোয়েশ্চেন্স। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশন কেউ চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।